আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম স্যার। রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো। লকডাউন কেমন চলছে? 2020 আবার ব্যাক করেছে। 2020 আবার ব্যাক করেছে না? 21 স্যার ঘুরে আসলাম স্যার, সবকিছু বন্ধ, খালি মানুষজন বাইরে। সবকিছু বন্ধ, শুধু মানুষজন বাইরে না? তো লকডাউন দিলেই কি আর না দিলেই কি? না, ঠিক আছে, তারপরে মানুষের একটু সতর্ক হওয়া উচিত। আসলে যার যা কপালে আছে ঠিক আছে তাই হবে, কিন্তু তারপরে মানুষের একটু সতর্ক হওয়া উচিত আমার মনে হয়। এখন মানুষ একটু স্যার বেশি। নামাজ পড়লে করোনা ধরে না স্যার? হ্যাঁ, স্যার নামাজ নামাজ পড়লে পড়লে করোনা ধরে না? ইয়েস স্যার। না, নামাজ, হ্যাঁ, না, ঠিক আছে, ওটার একটা লজিক আছে। লজিকটা হলো, 1 নাম্বার আল্লাহর রহমত, আর 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো 5 বার ওযুই করতে হয়, তাই না? ইয়েস স্যার। তো 5 বার ওযু করলে তো মোটামুটি আমাদের হাত মুখ পা সব ধোয়া হয়। করোনার কিন্তু মানে প্রথম দিক থেকেই শুরু হয়েছে যে 15-20 মিনিট পর পর হাত ধুইতে হবে। এর কারণ কি? কারণ হাত দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ধরি, বিভিন্ন জায়গা থেকে আমাদের হাতে জীবাণু আসতে পারে, তারপরে নাকে মুখে, তারপরে হচ্ছে আমাদের মানে আক্রান্ত করতে পারে। হাত দিয়ে কিন্তু আক্রান্ত করে না, তোমরা জানো, নাক দিয়ে আক্রান্ত করে অথবা মুখ দিয়ে, তাই না? জানো তো? জি স্যার। তোমরা কি আমাকে শুনতে পাও? জি স্যার। ওকে, এই জন্য নামাজ পড়লে রিস্ক একটু কম। তার মানে এই না নামাজ পড়লে একদম ধরবে না, তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াবা তাহলেও করোনা হবে না, এর মানে কিন্তু এই না। নামাজ পড়লে ঠিক আছে, আল্লাহর রহমত থাকবে, তারপর হচ্ছে যে নিয়ম কানুন গুলো ঠিকঠাক মতো পালন করবা। অবশ্যই সতর্ক থাকতে হবে, যে কোনো মহামারীর সময় একটু সতর্ক থাকা উচিত। এখন ঘূর্ণিঝড় হবে, আমি যদি বলি না আমি এখানেই থাকবো, আমি এখান থেকে যাব না, আমি তো মরতে পারি নাকি? না স্যার। মরতে পারি না? জি স্যার। সামনে দিয়ে ট্রেন আসতেছে, তুমি যদি বলো আল্লাহ আমার এখানে মরণ লেখা থাকলে মরণ হবে, মরণ না লেখা থাকলে মরণ হবে না। ট্রেনের সামনে দাঁড়ায় আছো, এটা তুমি তো লাশ উঠলে, আত্মহত্যা। হ্যাঁ, এটা আত্মহত্যা। ওই ঘূর্ণিঝড়ের সামনে তুমি দাঁড়ায় থাকবে, এটা আত্মহত্যা। মহামারী যেখানে সেখানে তুমি গিয়ে ঘুরবা, সেটা আত্মহত্যার সামিল। তবে দৈনন্দিন কাজ কর্ম করতে হবে, যেহেতু সরকারের এই মুহূর্তে নিষেধ, এই মুহূর্তে অনেক কিছু আমাদের বেঁচে চলতে হবে। ওকে, এবার আমাকে বলো, আমরা পঞ্চম অধ্যায় শেষ করেছিলাম নাকি একটু বাকি আছে? না স্যার, বেশ স্যার আজকে শেষ একটু করবেন বাকি বলছেন। আছে। তো আজকে শেষ করবো স্যার বলছি, আবার এইচডব্লিউ নতুন। ছিল। হ্যাঁ, বলো। এইচডব্লিউ ছিল স্যার, সেটা বললাম। ও আচ্ছা, এই যাবে ছিল, ওকে। এই যাবে রেজাল্টটা বলো, এই স্যার যাবে প্রথমটার রেজাল্টটা আনসার বলো। 51.016 ইন্টু আরেকবার টোয়েন্টি বলো, টু পাওয়ার 50 সিক্স জুল। 51.016 ইন্টু 10 টোয়েন্টি to টু the পাওয়ার power সিক্স 6। জুল। হ্যাঁ, তারপর দ্বিতীয়টা? তো দ্বিতীয়টা হলো 11.659 659। টোয়েন্টি টু পাওয়ার সিক্স। এবার বাকিরা সবাই বলবে এই রেজাল্ট দুইটা ঠিক আছে কিনা। যদি ঠিক জি থাকে স্যার, ঠিক তাহলে আছে। ওকে, ঠিক আছে, তাহলে রেজাল্ট দুইটা ঠিক আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ। আজকে আমাদের মানে পরের কথা কি, পরিবর্তনশীল বলের দ্বারা কাজ, তাই না? জি স্যার। স্যার বইয়ে কিছু সম্প্রসারিত কার্যক্রম আছে, ওখানে বেশ কয়েকটা সূত্র আছে, ওগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ওকে, বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই, সবগুলো বুঝিয়ে দিব। পরিবর্তনশীল বলের দ্বারা কাজ, আমার কাজই হলো বুঝানো, আমার কাজই হলো কি বুঝানো।
তোমাদের যেখানে যেখানে সমস্যা থাকবে সেখানে আমি বুঝাবো ইনশাআল্লাহ। কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে, আমার একটা বই ছিল বাড়িতে সাধারণ তপন স্যারের, এখন আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে আমির হোসেন স্যারের বই। তোমরা আমাকে বলবা আসলে সম্প্রসারিত কাণ্ডের মানে কাজের মধ্যে কি আছে, সেটা বললে আমি ওইটা আলোচনা করে দিব, সমস্যা নেই। পরিবর্তনশীল বলের দ্বারা কাজ তোমরা কি লিখেছো? স্যার হেডলাইন লিখেছো, ওকে। তাহলে এবার একটু গল্প শোনো, গল্প শোনার পরে আমরা আবার পড়ালেখা শুরু করব। এখন আমাদের সময় হচ্ছে গল্পের, ঠিক আছে? সবাই মনোযোগী আছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, গল্পের ভিতর থেকে কিন্তু আমার প্রশ্ন হবে, মনোযোগ দিয়ে গল্পটা শুনতে হবে। এতদিন পর্যন্ত আমরা যে কাজের কথা বলেছি সেই কাজগুলো মূলত হচ্ছে ধ্রুবক বল দ্বারা কাজ, একটা বাদ দিয়ে। গত ক্লাসে আমরা যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করেছি সেটা হচ্ছে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ, এর সমীকরণ। কিন্তু এর আগে আমরা যে কাজগুলো করতাম সেটা হচ্ছে এমন, একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলো, এতে বস্তুটির সরণ 2 মিটার 3 মিটার বা 5 মিটার যাই হোক, 50 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে বলের মান ছিল নির্দিষ্ট। যদি বলের মান নির্দিষ্ট থাকে তখন ওটাকে বলা হয় ধ্রুবক বল। বলো এটাকে কি বল বলা হয়? ধ্রুবক বল। ধ্রুবক বল। আর ধ্রুবক বলের দ্বারা কাজ এতদিন মূলত আমরা আলোচনা করেছি। আর এখন আমরা যে কাজ আলোচনা করব সেটা হচ্ছে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ। পরিবর্তনশীল বল বলতে কি বুঝাইছেন? পরিবর্তনশীল বল বলতে বইয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই, যেখানে বলের মান পরিবর্তন হবে, একবার 10 নিউটন, একবার 5 নিউটন, একবার 50 নিউটন, একবার 20 নিউটন, এক এক সময় বলের মান হবে এক এক রকম। তাহলে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ কখন হবে সেই ঘটনাটাকে আমি বুঝাতে পেরেছি। আর একটা উদাহরণ দিব আমি। পরিবর্তনশীল বল, স্যার একটা উদাহরণ দেন। উদাহরণ দিচ্ছি আমি। পরিবর্তনশীল বল কি সেটা বুঝেছো কি? যেখানে বলের Yes, মান sir. পরিবর্তন হবে, যেখানে বলের মান কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হবে, ওকে। এইবার একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি, খেয়াল করো সবাই। তোমরা ঢাকা শহরে যারা আছো আগে থেকে অথবা গ্রামেও যারা আছো তারাও জানে কম বেশি ঠেলা গাড়ি। ঠেলা গাড়ির উদাহরণটা আমি সাধারণত দেই। ঠেলা গাড়ি তোমরা কি চিনো? Yes, sir. জি স্যার। স্যার ঠেলে ঠেলে যে গাড়িটা চালানো হয় সেটা হচ্ছে ঠেলা গাড়ি। যদিও তার সামনে একজন লোক থাকে, তার কাজ হচ্ছে মূলত গাড়িটা কোন দিকে যাবে সেই ডিরেকশনটা ঠিক করা সামনের লোকের কাজ। আর পিছন দিক থেকে 2জন বা 3জন, গাড়ির উপরে মাল বোঝাই কতটুকু তার উপর নির্ভর করে 2জন থাকে, 3জন থাকে না 1জন থাকে, যাই হোক ওটা হচ্ছে ঠেলা গাড়ি। এবার ঠেলা গাড়ির যদি তুমি দেখো, যদি তুমি একটু পর্যবেক্ষণ করো যে তারা কি করে, পিছনে যে 2জন লোক থাকে তারা কখনো কখনো খুব জোরে জোরে ধাক্কা দেয় গাড়িটা চালানোর জন্য, আর কখনো কখনো অল্প একটু বল প্রয়োগ করে, আবার কখনো কখনো কোনো বলই প্রয়োগ করে না, শুধু দৌড়ে দৌড়ে হাঁটে। তোমরা কি কেউ এটা দেখেছো এই ঘটনাটা? Yes, জি sir. স্যার। জি স্যার যারা দেখেছো আলহামদুলিল্লাহ, এরপরে যাদের সামনে পড়বে নিশ্চয়ই তারাও এরপর থেকে খেয়াল করবে মাহমুদ স্যার যে কথাটা বললো আসলে ঘটনাটা ঠিক কিনা একটু দেখতে হবে। তার মানে ঠেলা গাড়ি যদি একটা বস্তু হয়, 2টা লোক বল প্রয়োগ করে পিছন থেকে, এই বলের মান এক এক সময় এক এক রকম হয়, কখনো বেশি কখনো কম কখনো নাই। তাহলে এখানে যে বলটা দেওয়া হলো সেই বলটা কি পরিবর্তনশীল বল নাকি অপরিবর্তনশীল বল? পরিবর্তনশীল। পরিবর্তনশীল বল। আর এই বলের দ্বারা যে কাজ হলো, ঠেলা গাড়ি যে সামনে গেল, এই কাজটা কি ধরনের কাজ হবে? পরিবর্তনশীল বলের দ্বারা কাজ নাকি ধ্রুবক বলের দ্বারা কাজ? পরিবর্তনশীল বলের দ্বারা কাজ। পরিবর্তনশীল বলের দ্বারা কাজ। গুড। এইবার আমি ঠেলা গাড়িটার রাস্তা এঁকে দিচ্ছি, এটা হলো রাস্তা। এই রাস্তার মধ্যে আমরা কিছু দাগ দিব,
এই দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব ধরলাম 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। আমি ডেল এক্স দিয়ে প্রকাশ করলাম, ডেল এক্স। প্রত্যেকটা গ্যাপ আমরা ধরেছি বা দাগ দিয়েছি 2 মিটার করে। বলো কয় মিটার করে? 2 2 মিটার করে। এবার যখন ঠেলা গাড়ি এই জায়গায় ঢুকলো, এই জায়গায় ওই যে দুইটা লোক যখন ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসলো, এই জায়গায় ঢুকার মুহূর্তে ঠেলা গাড়ির পিছনে দুইটা লোক বল দিল F1, ধরলাম এই জায়গায় দিল 5 নিউটন বল। যখন এই জায়গায় গেল তখন এই জায়গায় বল দিল F2, এটা ধরলাম 10 নিউটন বল। এই জায়গায় যখন গেল এখানে হচ্ছে F3, এখানে হচ্ছে 1 নিউটন বল। তার মানে এক এক জায়গায় এক এক রকম বল দিচ্ছে। সত্য না মিথ্যা? সত্য। সত্য। কিন্তু হ্যাঁ, এই যে একটা প্রশ্ন আছে, তার এক এক জায়গায় এক এক রকম বল দিচ্ছে, দূরত্ব তাহলে সমান হয় কিভাবে? প্রশ্ন না এটা? জি স্যার। হ্যাঁ, এক এক জায়গায় বল দিচ্ছে এক এক রকম। এখানে ডেলেক্স সবগুলো ডেলেক্স হয় কিভাবে? এই জায়গায় তো ডেলেক্স এর মানও পরিবর্তন হওয়ার কথা না, কথা না। তুমি মনে করো একটা বস্তুকে, তোমার বাসায় যে কলম আছে বা মার্কার আছে, কলম তোমার ফোরের উপর একটু বল দিয়ে ছেড়ে দিবা। যখন তুমি বল দিচ্ছ না তখন কি মার্কারটা চলবে না বা কলমটা চলবে না? ইয়েস স্যার। জি স্যার, চলবে। এটাকে বলা হয় গতি জড়তা। তাহলে বল কম দিলাম বা বেশি দিলাম সেটার উপরে সরণ অবশ্যই নির্ভরশীল, কিন্তু যখন তুমি বল কম দিবা তখনও এখান থেকে এতটুকু যেতে পারবে। সময় হয়তো বেশি লাগবে, সময় হয়তো কি লাগবে? বেশি। বেশি লাগবে, যেহেতু বল দিচ্ছি কম, বেশি সময় লাগতে পারে, কিন্তু এতটুকু দূরত্ব তার দ্বারা অতিক্রম করা সম্ভব। তাহলে এই জায়গায় আমাকে এবার বল বা এই জায়গায় যে কাজ হলো W1 is equal to F1 del x, এখানে কাজ হলো W2 is equal to F2 del x, এইভাবে কাজ হইতে থাকবে Wn is equal to Fn del x। আমি কি এই কাজের সংজ্ঞা অনুসারে এই সূত্রগুলো লিখতে পারি নাকি পারি না? পারি স্যার। পারি স্যার। ওকে, পারি। এবার তাহলে মোট কাজ কত হবে? W is equal to W1 plus W2 plus ডট ডট দিয়ে Wn, এই জায়গায় হবে F1 del x plus F2 del x plus ডট ডট দিয়ে Fn del x। এবার এটাকে যদি আমি সামেশন দিয়ে লিখি Fk del x, এখানে k এর মান 1 থেকে শুরু n পর্যন্ত, এখানে k এর মান 1 থেকে শুরু n পর্যন্ত। মানে যদি n এর মান 5 হয় তাহলে F1 del x plus F2 del x plus F3 del x plus F4 del x plus F5 del x। যদি n এর মান 7 হয় তাহলে 7 পর্যন্ত যাবে, যদি 10 হয় 10 পর্যন্ত যাবে। বলতো এই সমীকরণটা তোমরা বুঝেছো কিনা? স্যার শেষের লাইনটা আরেকবার বুঝিয়ে দিন। এইটা না? জি স্যার। এটাকে বলা হচ্ছে সামেশন। সামেশন মানে যোগ করা। সামেশন তোমরা ম্যাথমেটিক্সে করেছো না? জি জি স্যার। স্যার। সামেশন ম্যাথমেটিক্সে করেছো। দেখো এখানে এই সামেশন দিলাম Fk del x, এখানে k এর মানটা কত হবে? 1 থেকে শুরু n এ গিয়ে শেষ, এটাকে বলা হয় লিমিট। k লিমিট হলো 1 থেকে শুরু n এ গিয়ে শেষ। তাহলে 1 থেকে শুরু, যদি k এর মান 1 বসাই তাহলে F1 del x del x রয়ে গেল। k এর মান যদি 2 বসাই F2 del x। এইভাবে চলতে থাকবে, লাস্টে গিয়ে k এর মান হবে n, Fn del x লেখা যায়। জি স্যার। ইয়েস স্যার। এইবার একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আঁকার পরে তোমরা লিখবা। তোমরা আগে এই গ্রাফটা আঁকো। এই গ্রাফটা আঁকার ক্ষেত্রে কিছু নিয়ম কারণ আছে, তো এই জন্য এটা আগে আঁকিয়ে নেই, তারপরে তোমরা লিখবা। এটা আগে আঁকো। এইদিকে দিবা এক্স আর এইদিকে দিবা এফ। তোমাদের বইয়ে মূলত এই গ্রাফটা আছে। এবার এখান থেকে আমি নিচে দাগ টানলাম,
মনে রাখতে হবে এই দুইটা দাগের মধ্যবর্তী দূরত্ব যেন সেম হয়। এইখানে হবে ডেল এক্স, এইটাও ডেল এক্স, এইটাও হবে ডেল এক্স, সবগুলো হইতে হবে ডেল এক্স। এবার এখান থেকে ওয়াই অক্ষের উপর দাগ টানুন। এখানে গ্যাপ গুলো সমান হবে নাকি হবে না সেটা আমাদের দেখার বিষয় না। এখানে হচ্ছে F1, এটা হলো F2, এটা হলো F3, F4, এটা F5। উপরের দিকে বলের মান এক এক সময় এক এক রকম হবে। এই চিত্রটাকে তোমাদের আঁকা শেষ? একটু জি স্যার। হ্যাঁ, এই চিত্রটা যদি আঁকা শেষ হয় তাহলে আমি একটু কথা বলবো। এই চিত্রটা থেকেও আমরা এই সমীকরণটা প্রতিপাদন করতে পারি। দেখো, যখন বল F1 তখন এখানে সরণ হচ্ছে ডেল এক্স, তাহলে এই জায়গায় হলো F1 ডেল এক্স। যখন F2 তখনও এখানে ডেল এক্স, F2 ডেল এক্স, F3 হলে F3 ডেল এক্স। একেবারে লাস্ট পর্যন্ত যদি যাই তখনও আমরা লিখতে পারি Fn ডেল এক্স। তাহলে এইটা হলো আমি রাস্তা দিয়ে দেখাইলাম, রাস্তার মধ্যে কি ঘটনা ঘটলো, আর এইটা হলো গ্রাফ দিয়ে দেখাইলাম। কি দিয়ে? এটা গ্রাফ। তোমাদের বইয়ে এইটা আছে, এই রাস্তাটা নাই। বলো, পরিবর্তনশীল বলের দ্বারা কাজ তোমরা বুঝেছো কিনা? স্যার এক এক সময় এক দূরত্ব সব সময় সমান দূরত্ব যাবে যে জিনিস আরেকবার বলবেন স্যার। ডেল এক্স এর মান যে সমান হলো স্যার। ডেল এক্স এর মানটা আমরা সমান ধরে নিয়েছি, ডেল এক্স এর মানটা আমরা সমান ধরে নিয়েছি। আর এই জায়গায় সমান ধরে রেখে এখানে বলের মান কত সেটা শুধু আমরা পরিমাপ করব। ডেল এক্স এর মান এখানে সব জায়গায় আমরা সমান ধরে নিব। আগে যেটা করতাম সেটা হচ্ছে এমন, বলটাকে আমরা সমান ধরে নিতাম, এখন সরণ যতটুকু হয় হোক। আর এই জায়গায় আমরা কি করেছি, সরণটাকে ধ্রুবক ধরে নিয়ে বলের মানটাকে পরিবর্তন করতেছি। এতটুকুই স্যার এটা কি স্যার সূত্র প্রতিপাদনের জন্য? সূত্রের প্রতিপাদনের জন্য। এবার যদি এমন হয়, হ্যাঁ তুমি একটা ভালো কথা বলেছো, যদি এমন হয় আমাদের যদি উদ্দীপক এমন থাকে যে এতটুকু দূরত্ব 1 মিটার আর এতটুকুর মধ্যে বল প্রয়োগ করা হলো 5 নিউটন, আবার এতটুকু দূরত্ব 1.2 মিটার, এখানে হচ্ছে তোমার বলের মান 10 নিউটন, আবার এতটুকু হচ্ছে 0.8 মিটার, তাহলে এখানে বল প্রয়োগ করা হলো 1 নিউটন। তখন আমরা আলাদা আলাদা লিখবো F1 ডেল x1, F2 ডেল x2, Fn ডেল x2, মানে ডেল xn, এভাবে লিখবো আলাদা আলাদা, সমস্যা নেই। যেখানে বল পরিবর্তনশীল আবার সরণটাও আলাদা আলাদা। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার লেখচিত্র, এখানে হ্যাঁ বলো আরেকবার। লেখচিত্রে বই একটা লাইন লেখা আছে যে এই মানে লেখচিত্র হ্যাঁ, বলো। যে গতিপথকে এটাকে বিপুল সংখ্যক ক্ষুদ্র সরণে ভাগ করছে, যেটা ডিএলএস দিয়ে প্রমাণ মানে নির্দেশ করতেছে। মানে প্রতিটা হ্যাঁ। সরণের অভিমুখ আসলে মানে অভিমুখ হচ্ছে গতিপথের সংশ্লিষ্ট বিন্দুতে পথের সাথে গতির দিকে অঙ্কিত স্পর্শক বরাবর। এই লাইনটা বুঝিনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি তাহলে এই অংশটা মুছে দিই। বইয়ে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে প্রতিটা সরণের অভিমুখ, প্রতিটা সরণের অভিমুখ, সরণের অভিমুখ কথাটার মানে কি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ কি রাশি? ভেক্টর। ভেক্টর রাশি। ভেক্টর রাশি। যদি সরণ ভেক্টর রাশি হয় তাহলে সরণের একটা দিক থাকবে। ইয়েস স্যার। সরণের কি থাকবে? দিক থাকবে। তাহলে এই দিক বলতে বোঝাচ্ছে হচ্ছে সরণের অভিমুখ। দিক মানে হচ্ছে অভিমুখ, মানে কোন দিকে, দিক মানে অভিমুখ। তাহলে সরণের দিক কোন দিকে হবে সেই কথাটা বইয়ের মধ্যে বুঝিয়েছি। আবার বলো তো বইয়ে কি বলেছে? তোমার কি সাধারণ তপন স্যারের বই না আমির হোসেন? শাহজাহান তপন স্যার। হ্যাঁ, আরেকবার লাইনটা পড়ো। প্রতিটি সরণের অভিমুখ হচ্ছে গতিপথের সংশ্লিষ্ট বিন্দুতে পথের সাথে গতির দিকে অঙ্কিত স্পর্শক বরাবর। গুড, সুন্দর, হ্যাঁ বুঝতে পেরেছি এবার।
হ্যাঁ, এই কথাটার মানে কি? প্রত্যেকটা সরণের অভিমুখ, প্রত্যেকটা সরণের দিক কোন দিকে? মনে করো এটা রাস্তা, রাস্তা এরকম সোজা হবে এরকম বলা যাচ্ছে না, এরকম বাঁকা হইতে পারে না রাস্তা বাঁকা? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন একটা লোক এই জায়গায় আছে, এই রাস্তা এই দিক বরাবর যাচ্ছে আর কি, এই বরাবর যাচ্ছে। তাহলে এইখানে গিয়ে তার যে সরণের দিক, সেই সরণের দিক হবে, সে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, সরণের দিক হবে এটা। এখানে গিয়ে সে যখন ডিরেকশন চেঞ্জ করে এদিকে গেল, মানে যাওয়া শুরু করলো, এইখানে গিয়ে তার সরণের দিক কোনটা হবে? এটা। অর্থাৎ যেই পথে যাচ্ছে সেই পথের যে কোনো একটা বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, সেই স্পর্শকের দিক হবে সরণের দিক। সেই স্পর্শকের দিক হবে কার দিক? সরণের দিক। সরণের দিক। এই কথাটা বলেছে। স্যার আবার একটু বলো। বলুন স্যার। আবার একটু বোঝাচ্ছি। ওকে, আবার বোঝাচ্ছি, সমস্যা নাই। এটা একটা রাস্তা দেখাইলাম, এই রাস্তা দিয়ে মনে করে একটা লোক রাস্তার মাঝে দিয়ে হাঁটতেছে, এখানে গেল, এখানে গেল, এখানে গিয়ে আবার এইখান থেকে এদিকে গেল। তো এইখানে তার যে সরণ হচ্ছে, এখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। কিভাবে ভাগ করলাম? ক্ষুদ্র অংশে। যদি সম্পূর্ণটাকে আমরা একবারে দেখতাম, একবারে, তাহলে সরণ হতো এখান থেকে শুরু করে এই বরাবর সোজা। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। হ্যাঁ। এইবার এই জায়গায় যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, প্রত্যেকটা এক একটা ক্ষুদ্র সরণ, প্রত্যেকটা এক একটা কি? ক্ষুদ্র সরণ। ক্ষুদ্র সরণ। ক্ষুদ্র সরণ। ক্ষুদ্র সরণ হোক আর বৃহৎ সরণ হোক, আমাদের কোনো সমস্যা নাই। সরণ হইলেই তার একটা দিক থাকবে, সরণ হইলেই তার কি Yes, sir. থাকবে? দিক দিক থাকবে। দিক থাকবে। ওকে, এইবার ধরলাম এই যে এখানে যে সরণটা ছিল, এই যে এখানে এই জায়গাতে যে সরণটা ছিল, এটার দিক কোনটা? এখানে যে কথাটা বলেছে, এখানে যদি আমি একটা বিন্দু কল্পনা করি, তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকতে পারি। স্পর্শক কি সেটা আগে আমাদের জানা দরকার। এটা একটা বক্ররেখা, বক্ররেখার যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে এই বিন্দুকে স্পর্শ করবে এইরকম একটা রেখাকে বলা হয় স্পর্শক। এই Yes, sir. বিন্দুকে স্পর্শ করবে এইরকম একটা রেখাকে বলা হয় স্পর্শক। স্পর্শক কি বুঝেছো? ইয়েস স্যার। ওকে, এবার এই বিন্দুতে স্পর্শক যদি আঁকি, তার দিক হবে এই দিক। তাহলে এইখানে যে সরণটা ছিল, সেই সরণের দিক হবে এই দিক। কিন্তু যখন তুমি এই জায়গায় গেলা, এই জায়গায় যখন তুমি গেলা, এই সরণের দিক আর এই সরণের দিক কি এক হবে? না স্যার। না, এক হবে না। তখন এই জায়গায় সরণের দিক কোনটা হবে? এইখানে আবার একটা স্পর্শক টানতে হবে। এখানে স্পর্শক টানলে এই স্পর্শকের দিক হবে এখানকার সরণের দিক। আমি কি এবার বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে পরিবর্তনশীল বলের দ্বারা কাজ আমাদের শেষ, অধ্যায়টাও মোটামুটি শেষ। স্যার একটা ম্যাথ করান। স্যার একটা এই ম্যাথ করাবো। অধ্যায়টা সরল হ্যাঁ। দোলন শক্তি বা সরল সন্ধিত গতি ছিল, এটা থেকে কি স্যার কোশ্চেন আসে না? জি স্যার, সরল আহ, সরলতার ক্ষেত্রে কিছু। আচ্ছা আচ্ছা, সরল দোলক যেটা আছে, সরল দোলকটা আমরা এখানে বইয়ের সিলেবাস অনুসারে এটা হওয়া উচিত হলো 6 অধ্যায়ে আর হচ্ছে 8ম অধ্যায়ে। তারপরেও সরল দোলকের যে অংশটা আছে সেটা আমি এখন দেখাই দিব তোমাদের। যেহেতু তোমরা কি আছে? কর্মদক্ষতা পড়ায়নি, না স্যার, ক্ষমতা পড়িয়েছিলেন। ক্ষমতা Yes, sir. পড়িয়েছি, কর্মদক্ষতা। ওকে ওকে, পড়াবো, সমস্যা নাই। সরল দোলকের
সরল দোলকটা মেইন পড়ায় ষষ্ঠ অধ্যায় আর হচ্ছে অষ্টম অধ্যায়। যেমন ষষ্ঠ অধ্যায়ে একটা অংশ, অষ্টম অধ্যায় হচ্ছে ফুল। তারপরেও তোমাদের যেহেতু 9-10-এ সরল দোলক সম্পর্কে মোটামুটি ধারণা আছে, সেহেতু আমি সরল দোলকের 2-1টা অঙ্ক দেখাবো নাকি? জি স্যার। স্যার আপনার কাছে তপন স্যারের বইটা থাকলে একটু ভালো হতো, প্রবলেম বলতো। তপন স্যারের বইটা থাকলে আমার ভালো হতো। আমি আসলে ওই দিন একটা লোক বাড়িতে গিয়েছিল, সে বইটা আনতে পারেনি, একটা ভেজাল হয়ে গেল আসলে। একাধিক বই ছিল আমার কাছে, 3-4টা বই ছিল বুঝছো। ওই একজনকে দিতে দিতে বই এখন আমার কাছেই নাই। তপন স্যারের বই ছিল আমার কাছে একাধিক, এখন আমার কাছে তপন স্যারের বই নাই। এটা তো হলো না। ওকে, একটা তপন স্যারের বই আমি ব্যবস্থা করছি, আজকে না পরের ক্লাস ইনশাল্লাহ। তপন স্যারের বই একটা আমি ব্যবস্থা করব। হ্যাঁ, সরল দোলকের অঙ্ক করি এখন। তোমাদের যে লেভেল আছে সেই লেভেলের অঙ্কগুলো করি। তোমাদের লেভেল বলতে এই অধ্যায়ের আর কি, এরপরে আরো এটার অনেকগুলো অঙ্ক আছে সরল দোলকের। এই অঙ্কের কথা বলছো না তোমরা? স্যার বই এরকম কয়েকটা ম্যাথ আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি করে দিচ্ছি। আশা করছি যে একটা অঙ্ক করাইলেই তোমরা সব পারবা ইনশাল্লাহ। এ ও বি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা যাচাই করো। এ ও বি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা যাচাই করো। এই অঙ্কগুলো আসলে আমির হোসেনের বইতে নাই। এগুলো সাধারণ তপন স্যারের বইতে আছে। তোমাদের কি প্রশ্ন উঠানো শেষ? তোমরা কি আমাকে শুনতে পাও? ইয়েস স্যার। হ্যাঁ, তোমাদের লেখা শেষ? জি স্যার। জি স্যার। ওকে,
বি বিন্দুতে বস্তুর গতি শক্তি বের করো। গতি শক্তির যে সূত্র আমরা জানি হাফ এম ভি স্কয়ার। গতি শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কয়ার। তাহলে এম এর মান আমাদের দেওয়া আছে, বি বিন্দুতে বেগের মান কত সেটা আমাদের বের করতে হবে। ইয়েস বি স্যার। বিন্দুতে বেগের মান কত সেটা আমাদের বের করতে হবে। কোনো সমস্যা আছে? না স্যার। এখন আমাদের টার্গেট হলো বি বিন্দুতে বেগের মান বের করা। বেগের মান বের করতে পারলেই আমরা বি বিন্দুর গতিশক্তি বের করতে পারবো। আর বি বিন্দুর গতিশক্তি যেভাবে বের করব, এ বিন্দুর গতিশক্তি একইভাবে বের করব, সি বিন্দুর গতিশক্তি একইভাবে বের করব। তাহলে একটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে সবই পারবো, কোনো সমস্যা থাকবে না। থাকবে? না স্যার। আর এখানে সরল দোলকের দৈর্ঘ্য কি 1.2 মিটার? 1.2 মিটার সরল দোলকের যে দৈর্ঘ্য, যেটা হলো কার্যকর দৈর্ঘ্য বলে, সেটা হচ্ছে 1.2 মিটার। ওকে, আমি তোমাদের একটু আলাদা করে বুঝিয়ে নেই, তারপর অঙ্কটা করে দিচ্ছি। এখানে আমরা আসলে একটা সাইড রেখেছি, এক সাইড। এটা হলো একদম মাঝের সাম্যাবস্থান। এটা সাম্যাবস্থান, এর একদিকে সরল দোলকের বব, যেই বস্তুটি গোলাকার বস্তুটি থাকে সরল দোলকের মধ্যে, তার নাম কি? তার নাম হচ্ছে বব। তার নাম হচ্ছে বব। এই সরল দোলকের বব এইখানে গেল সি বিন্দুতে। সি বিন্দুতে গিয়ে আবার পিছনের দিকে আসে, তখন আবার বাম দিকে চলে যায়। যায় নাকি যায় না? ইয়েস স্যার। যায়। ওকে, এটা হলো ডি বিন্দু। এবার সি বিন্দুতে গিয়ে আবার যখন পিছনের দিকে আসে, ঠিক সেই মুহূর্তে সি বিন্দুতে এই ববের বেগ কত? 0। 0। সি বিন্দুতে যেই মুহূর্তে গিয়ে আবার পিছনের দিকে আসা শুরু করে, সেই মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য এই বস্তুটির বেগ 0 হয়ে যায়। তাহলে এই জায়গায় বেগের মান হলো 0। ওকে, এই জায়গায় বেগের মান 0 বুঝলাম। এবার এই জায়গায় 1.2 মিটার যখন বস্তুটি বিবিন্দুতে আসে, বিবিন্দুতে যখন আসে, তখন বস্তুটি কতটা নিচে নেমে যায় সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে বস্তুটি যখন বিবিন্দুতে আসে, তখন এখান থেকে এই পর্যন্ত নিচের দিকে নেমে যায়। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। আবার বলছি, আবার বলছি, কারণ এই কথাটা ক্লিয়ারলি বুঝতে হবে। যখন বস্তুটি এই অবস্থানে থাকে, এটাকে বলা হয় সাম্যাবস্থান। আর এই অবস্থানে বস্তুটি সর্বনিম্নে অবস্থান করে। এই অবস্থানে বস্তুটি সর্বনিম্ন অবস্থান করে, নাকি এর থেকে নিচে নামা বস্তুটি দ্বারা সম্ভব? না স্যার। সম্ভব না। না। ওকে, এইবার বস্তুটিকে তুমি ডানে নাও অথবা বামে নাও, বস্তুটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। যদি আরো উপরে নাও তাহলে একদম এই দিকে উঠতে থাকবে। এখান থেকে উঠাইতে উঠাইতে এখানে উঠাইলে আরো উপরের দিকে উঠবে। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। যখন এ বিন্দু থেকে বস্তুটিকে তুমি সি বিন্দুতে নিয়ে যাওয়া, তখন বস্তুটি এ বিন্দু থেকে এখানে এন এতটুকু উঁচুতে উঠে গেল। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। কারো কোনো ডাউট? নো স্যার। নাই। ওকে, এবার ধরে নিলাম সি বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো। সি বিন্দুতে বস্তুর বেগ ছিল 0। সি বিন্দু থেকে ছেড়ে দিয়ে যখন বস্তুটি বি বিন্দুতে চলে আসবে, তার মানে কি এন বিন্দু থেকে বস্তুটি এম বিন্দুতে আসবে। এন বিন্দু থেকে বস্তুটি এন বিন্দুতে আসবে, অর্থাৎ এতটুকু নিচে নেমে যাবে। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। কারো কোনো ডাউট? ওকে, এইবার এই জায়গায় বস্তুর বেগ ছিল 0, তাহলে এই জায়গায় বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh। সূত্রটা আমরা জানি। ইয়েস স্যার। এই যে ভি নট এর মান হচ্ছে 0, 2g, h এর মান হচ্ছে mn। h এর মান কত?
এন এম এতটুকু নিচে নামলো, সত্য না মিথ্যা? সত্য। কথা বলো। যদি Yes, sir. আমরা যদি এই এনএম এর মানটা বের করতে পারি, এনএম এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এখন ভি এর মান পেয়ে যাব, আর ভি এর মান পেয়ে গেলে আমরা গতিশক্তি পেয়ে যাব। সত্য না মিথ্যা? জি স্যার সত্য। 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 এতক্ষণ আমরা বুঝলাম, এখন অঙ্কটা ধারাবাহিক ভাবে করব। আমি একেবারে সুন্দর করে করে দিচ্ছি তোমাদের জন্য, সমস্যা নেই। বস্তুর ভর m equal to 200 গ্রাম, 0.2 কেজি। চিত্র হতে এটাকে দিলাম ও, OC equal to OB equal to OA equal to 1.2 মিটার। আমি যা লিখলাম ভুল লিখেছি না ঠিক লিখেছি? Yes, sir. OC লাইন কেটে গেছে, তোমরা তো বলছো না কিছু, আমি তো জানি না। আমি তো এদিকে লিখে যাচ্ছি। বলতো 1.2 cos 25 এর মান কত হয়? 1.087। 1.087 মিটার। ওকে, আবার ত্রিভুজ ONC হতে পাই cos 45 equal to ON divided by OC, ON by OC, ON is equal to OC cos 45 ডিগ্রি। এবার বলো তো ON এর মান কত হয়? এই OC এর মান হচ্ছে, দেখো এই যে 1.2 cos 45 ডিগ্রির মান কত হয় বলো তো? 0.848। 0.85। স্যার 0.8।
0.85 মিটার। ওকে, এবার আমি লিখবো বি বিন্দুর ক্ষেত্রে বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি নট স্কয়ার প্লাস 2g h1, এখানে h1 ইকুয়াল টু nm। nm মানে হচ্ছে om মাইনাস on। om মানে হচ্ছে 1.087 মাইনাস 0.85। 1.087 মাইনাস 0.85 এটা কত হয় বলো তো? 0.237 0.237 মিটার। তাহলে 0.237 এই মানটা হলো ভি স্কয়ারের মান। আমরা জানি ইকুয়াল টু, এখানে আবার m ইজ ইকুয়াল টু আছে, ও m তো লিখেছি আগেই, হাফ m ভি স্কয়ার, হাফ ইন্টু 0.2 ইন্টু এই মানটা কত, ভি স্কয়ারের মানটা কত হয় বলো তো? আমি অঙ্কটা শেষ করে আরেকবার বুঝাবো, বি স্কয়ারের মানটা কত হয় আমাকে একটু বলো। এই যে বি স্কয়ারের মান 4.6452 6452 4.645। ওকে, এটার একক লিখলে কি লিখতে হবে তোমরা কি জানো? বি স্কয়ারের একক লিখলে কি লিখতে হবে? So meter square second inverse পার 2. সেকেন্ড স্কয়ার। মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটা লিখতে হবে, আর না লিখলে সমস্যা নেই। কিন্তু ব্যাগের একক মিটার পার সেকেন্ড লিখলেই ভুল হবে, ভুল হবে না? জি স্যার। জি স্যার। ওকে, এইবার এইখানে যে মান হয় 0.4645 জুল, ঠিক আছে কিনা বলো? আমার লাস্টের গুণটা ঠিক আছে কিনা এটা একটু বলো। ইকে এর মান জি জি স্যার। স্যার। ওকে, তোমাদের লেখা কি শেষ? লেখা শেষ হলে আমাকে একটু আওয়াজ দিবা। আমি আমি এটা প্রথম থেকে একবার বুঝাবো যাতে করে পরের অঙ্কটা তোমরা নিজেরা করতে পারো। আমি অঙ্কটা আর একবার বুঝাবো। স্যার তোলা শেষ। তোলা শেষ। ওকে, আমি আশা করছি সবার অঙ্কটা তোলা শেষ। খেয়াল করো, বস্তুর ভর m equal to 0.2 কেজি, এটা কারো আপত্তি নাই। চিত্র হচ্ছে OC equal to OB equal to OA, OC OB OA তিনটাই 1.2 মিটার, আপত্তি নাই। এবার ত্রিভুজ OMB, ত্রিভুজ OMB, এই যে দেখো OMB এই ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। কেন? টোটালটা যদি 45 হয়, এই কোণটা যদি 20 হয়, তাহলে এই কোণটা কত হয়?
25 ডিগ্রি। 25 ডিগ্রি 25 ডিগ্রি। 25 ডিগ্রি এবার এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এই কোণের সাথে এটা হলো অতিভুজ, সরি এটা হলো ভূমি আর এইটা হলো অতিভুজ। আমাদের কোনো আপত্তি আছে? না না স্যার স্যার ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো cos, কবরে ভূত আছে, তাহলে cos 25 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এবার এখানে দেখো ও এম ইকুয়াল টু ও বি cos 25, ও বি এর মান এখান থেকে 1.2 cos 25, ও এম এর মান 1.087 মিটার। এটা হলো ও থেকে এম পর্যন্ত, ও থেকে এম। পরেরটা আবার কি বের করেছি, ও থেকে এন পর্যন্ত বের করার জন্য এই যে দেখো ও এন বের করার জন্য এই কোণটা আমরা নিয়েছি যেটা হলো 45 ডিগ্রি। এই যে দেখো ত্রিভুজ ও এন সি হতে পাই cos 45 ডিগ্রি, একইভাবে ও এন হলো ভূমি আর ও সি হলো অতিভুজ। এখান থেকে ও এন এর মান পেলাম 0.85 মিটার। এইবার বি বিন্দুর ক্ষেত্রে আমাদের টার্গেট তো বি বিন্দু, বি বিন্দুর ক্ষেত্রে যখন সি বিন্দুতে ছিল বস্তুটি তখন বেগ হলো 0, যখন বি বিন্দুতে আসলো তখন বেগের মান কত সেটা আমাদের বের করতে হবে। আমরা বুঝেছিলাম সি বিন্দু থেকে বি বিন্দুতে আসা কথাটার মানে হচ্ছে এন থেকে এম এ আসা, এন থেকে এম এ আসা, ঠিক আছে নাকি ভুল? Yes, জি sir. স্যার তাহলে H1 এই জায়গায় H1 ধরলাম আমরা, H1 এর মান হলো NM। এই NM আমরা কিভাবে পাই? ও এম সম্পূর্ণটা থেকে যদি ও এন এই অংশটা বাদ দেই তাহলে আমরা NM পাই। এটা ক্যালকুলেশন করে বের করলাম 0.237 মিটার। কারো কোনো আপত্তি আছে? No, sir. এখান থেকে b স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 3h1, এই জায়গায় হচ্ছে b নট এর মান 0 আর বাকিটা তো তোমরা জানো বের করলাম। আমরা জানি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, গতিশক্তি বের করলাম। যে কোনো বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি যদি বের করতে চাই তাহলে আমাদের বের করতে হবে ভি এর মানটা কত জানা লাগবে, আর যদি বিভব শক্তি বের করতে চাই তাহলে উচ্চতাটা জানা লাগবে। কি জানা লাগবে? উচ্চতা এই যে এখানে যে বিন্দুর যদি আমরা শক্তি সংরক্ষণশীলতা বের করতে চাই তাহলে বিন্দুতে গতি শক্তি অলরেডি পেয়ে গিয়েছি, বিন্দুর বিভব শক্তি বের করতে হবে। বিন্দুর বিভব শক্তি বের করার জন্য আমাদের জানা লাগবে এ থেকে এম। আমাদের কি জানা লাগবে? এ থেকে এম দূরত্ব নিচে থেকে কত উঁচুতে আছে সেই উচ্চতাটা আমাদের জানা লাগবে। ওকে, আমাকে কখনো বললাম এই অঙ্কটা বুঝেছি কিনা, পরের অঙ্কটা আমি করে দিব, এরপরে তোমাদের আমি এই জায়গা দিব। বলো বুঝেছি? জি স্যার জি ওকে, তাহলে এবার এটা মুছে দিচ্ছি। ধারাবাহিক ভাবে করবা, একই অঙ্ক দিব শুধু একটু ডিজিট চেঞ্জ করে, আর কিছু চেঞ্জ করবো না। 2 নাম্বার বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দু যেহেতু মান একটা বের করেছি তাই বি বিন্দুর ক্ষেত্রে আগে করব। গতি শক্তি K is equal to 0.4645 জুল। বিবিন্দুতে গতি শক্তি আমাদের কোনো আপত্তি আছে নাকি নাই? নাই এবার লিখবা বিভব শক্তি, বিভব শক্তি P is equal to mgh2। এখানে h2 টা কি, এখানে h2 ইকুয়াল টু am, এই যে দেখো এ থেকে m, এটা হলো h2। am এর মান কিভাবে বের করবো আমাকে একটু হেল্প করো তো তোমরা। ও এ সম্পূর্ণটা ও এ, যদি আমরা ও এম টা বাদ দেই তাহলে এম পেয়ে যাবো না? জি স্যার yes, sir. জি স্যার আমাকে বলো তো ও এম এর মান কত ছিল? 1.087।
1.2 থেকে 1.087 বিয়োগ করলে কত হয়? 113 0.113 মিটার। এটা হলো H2। তাহলে এই মানটা বসিয়ে দাও। এখানে হবে 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.113। বলো ইপি এর মান কত হয়? মোট শক্তি 0.221 0.221 জুল। ইকে প্লাস ইপি। এবার ইপি আর ইকে এর মান বসিয়ে দেই। 0.4645 প্লাস 0.221 কত হয়? 5586। বি বিন্দুর মোট শক্তি বি দিয়ে প্রকাশ করলাম। ইপি এর মান 0.6855 জুল। বলো ঠিক আছে কিনা? ইয়েস স্যার। জি স্যার ঠিক আছে। ওকে, এবার এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি। এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি EP is equal to mgh equal to 0। এ বিন্দুতে কোন উচ্চতা আছে? না স্যার। না নাই, তাহলে বিভব শক্তি সরাসরি 0। এবার গতি শক্তি EK equal to half mv square, half m into 2g h3 square, half m into 2g h3 square। কিভাবে লিখলাম? এখানে v স্কয়ার এর মান এরকম হয়, v স্কয়ার is equal to v naught square plus 2g h3 square। এটা হবে v naught এর মান তো 0, v naught এর মান কত? 0 0 0। তাহলে আমরা এই জায়গায় mgh3 লিখতে পারি। এই 2 কাটা দিলে mgh3 লিখতে পারি। জি স্যার এবার আমাকে বলতে হবে এই বিন্দুতে h3 এর মান কত? h3 মানে হচ্ছে সি বিন্দুতে 0। এই যেটা সি বিন্দুতে 0, সি বিন্দুতে 0 হলে সি বিন্দু থেকে যখন এ বিন্দুতে আসবে তখন এইখানে এন থেকে এ তে চলে আসবে। তাহলে এটা হবে এন এ, এটা হবে ও এ মাইনাস ও এন, ও এ মাইনাস ও এন। 1.2 মাইনাস ও এন এর মান কত বলো? 0.85 0.85। তাহলে কত থাকে এখানে? 0.35। 0.35। ওকে, 0.2 ইন্টু 9.8 ইন্টু 0.35। এটা বলো তো কত হয়? স্যার h3 স্কয়ার হবে না? 0.686 0.686 জি স্যার 686 জুল। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.686। 3 ডিজিট লিখলে এটা তো 6 হয়ে যায়, তাই না? স্যার এটা 6 জি স্যার ওকে, এবার মোট শক্তি EA equal to EK plus EP 0.686 plus 0 equal to 0.686 জুল। এবার দেখো এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি সমান। স্যার H3 এখানে স্কয়ার হবে না স্যার? 2g h3 হোল স্কয়ার ছিল। আরেকবার বলো। ওই যে গতি শক্তিতে এখানে 2g এটা ভুল করে, এটা হলো ভি স্কয়ারের স্কয়ার চলে আসলো।
সি বিন্দুতে থাকলে তখন গতিশক্তিটা 0 হতো আর বিভব শক্তিটা সি বিন্দুতে যদি বলে সি বিন্দুতে গতিশক্তি হবে 0 আর বিভব শক্তির মান হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে 0.686। সি বিন্দুতেও মোট শক্তি একই থাকবে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে নাকি চলে না? কথা বলো। শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। আমরা কি এই অঙ্কগুলো পারবো নাকি পারবো না? স্যার পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো, এবং আমি একটা অঙ্ক এখন দিয়ে দিব বাসায় করার জন্য। একই অঙ্ক দিচ্ছি, আমি শুধু ডিজিট গুলো চেঞ্জ করে দিব আর কি, আর কিছুই না। চিত্রটা নতুন করে এঁকে নাও। কি শেষ? এবার আর কি সমস্যা আছে বলো। স্যার একটু মুছেন না স্যার। একটু তুলুন। আচ্ছা, প্রশ্নটা বুঝলো না। কর্মদক্ষতা তো হয়নি হ্যাঁ বলো। স্যার, কর্মদক্ষতা আমাদের এখনো হয়নি। ও, কর্মদক্ষতা হয় না। ওকে, আমি এখনই কর্মদক্ষতা স্যার শেষ করে এটার দিচ্ছি। ওজন দিবেন না? ওজন না, ভর ভর দিব, তাই তো? ও হ্যাঁ। ভর হচ্ছে 300 গ্রাম। হ্যাঁ, ভর হচ্ছে 300 গ্রাম। তোমাদের মনে রাখতে হবে। বক্রপথে চলমান করার উপর কৃতকাজ কিভাবে নির্ণয়? আরেকবার আরেকবার একটু বলো। বক্রপথে চলমান করার উপর কৃতকাজ। বক্রপথে চলমান করার উপর কৃতকাজ, ওটা হলো পরিবর্তনশীল যে বল দ্বারা কৃতকাজ বের করেছিলাম আমরা, জি স্যার। সেই অনুসারে করব, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে করব। বক্রপথে চলমান গতিশীল কণার জন্য কৃতকাজ, আর এখানে পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজ একই রকম। পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজের ম্যাথ কিভাবে আসবে? পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজের ম্যাথ আসলে এখনো পর্যন্ত আসে না, এমসিকিউর জন্য লাগে আর কি এটা। আর যদি আসে তাহলে আমি করে দিচ্ছি। মানে আলাদা আলাদা বলের মান দেওয়া থাকবে, ওইখানে তোমাদের সরণের মানটা সেম ধরে করা যাবে। আবার যদি সরণের মানটাও আলাদা আলাদা দেওয়া থাকে, তাহলে একাধিক কাজের মান বের করে কি করবা, তারপরে যোগ করে দিবা, শেষ। আলাদা আলাদা কাজের মান বের করে যোগ করে দিলেই শেষ। কি ক্লিয়ার? Yes, একটা sir. অঙ্ক করাই দিলে ভালো হয়। ওকে, একটা অঙ্ক করাইতে যদি চাও, তোমাদের করতে চাও করে দিচ্ছি। এটা বসে দেবো, জি, গ্রাফ স্যার। দিয়ে অঙ্ক করে দিই, গ্রাফ দিয়ে অঙ্ক করে দেই, তাহলে হয়ে যাবে। जी सर। এদিকে হলো এক্স, এদিকে হলো এফ। চিত্র আঁকো, পরে আবার আঁকতে পারবে না। এটা একটু যদিও বড় হয়ে গিয়েছে, ডেল এক্স, প্রত্যেকটাই ডেল এক্স।
1 2 3 4 5 6 ছটা দিলে হবে 1 2 3 4 5 6 তোমরা একটু দেখো 1 5 10 10 20 আজকে ভাগ করা একটু কষ্ট হয়ে যায় 6 6 করে দেন 6 12 18 ওকে এখানে মার্কিং করলাম আমি এইটা F1 F3 আর হলো F6 6 12 আর এটা হলো 18 ঠিক আছে কথা বলছেন না কেন ওকে ডেল এক্স এর মান ধরলাম 50 সেন্টিমিটার মোট কাজ বের করো মোট কাজ বের করো লিখে নাও আমি অঙ্কটা করে দেই অনেকেই ধারণা করতে পারতেছে কিভাবে করব আমি অঙ্কটা করে দেই তারপরে তোমরা 100% ক্লিয়ার হয়ে যাবে কোনো ডাউট থাকবে না স্যার এফ এর মান আছে কি বলা যায় F5 এ কি 18 F1 6 F3 12 F6 18 F6 18 এইবার চিত্র হতে আমরা F1 6 নিউটন F1 এবং F3 এই দুইটার মাঝে হলো F2 এটা মাঝামাঝি থাকবে আর কি ওইভাবে মার্কিং করা থাকবে তাহলে F3 এর মান যদি 12 নিউটন হয় F2 এর মান কত হবে বলো তো কত হবে 9 9 এবার F4 F5 দেওয়া নাই F6 দেওয়া আছে হলো 18 নিউটন F6 তাহলে এই 12 থেকে 18 এর মাঝের অংশটাকে 3 ভাগে ভাগ করা হলো যদি 3 ভাগে ভাগ করি আমরা তাহলে এটা হবে 2 গুণ করে পারবে 14 এবং 16 এটা 14 নিউটন এটা 16 নিউটন মানে মার্ক করা থাকবে মূলত তোমাদের যদি এই গ্রাফগুলো দেওয়া থাকে মোটামুটি একটা মার্ক করা থাকবে বলগুলোর মান কত পারবো এই পর্যন্ত জি স্যার জি স্যার এবার ডেল এক্স এর মান দেওয়া আছে 0.5 দেওয়া নাই 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার মোট কাজ W is equal to what আমরা জানি W equal to W1 plus W2 W3 W4 W5 W6 তাহলে এটা হবে F1 0.5 মানে F1 del x এভাবে আমরা লিখবো না একবারে না লিখে এইভাবে লিখি দেখো 6 plus 9 plus 12 plus 14 plus 16 plus 18 into 0.5 দেখো তো এটা লেখা যায় কিনা জি স্যার সবগুলো বলের যোগফল into 0.5 বলো রেজাল্ট কত হয় আমি এক লাইন কম লিখলাম আর কি So 37.5 মান দশমিকে আসে 37.5 37.5 জুল কারো কোনো আপত্তি আছে
না স্যার। পারবো না? জি স্যার। ইনশাআল্লাহ। বড় জোর অবজেক্টিভে আসতে পারে, সিকিউতে আসবে না। আবার অনেক সময় অনেক সহজ সিকিউ চলে আসে, তখন আর আসতে পারে বলা যায়। কর্মদক্ষতা, কর্মদক্ষতা শেষ করতে হবে। কর্মদক্ষতা এটা ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%। কর্মদক্ষতা এটা ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%। এখানে লব্য কার্যকর শক্তি বা কাজ, ডাব্লিউ হচ্ছে প্রদত্ত মোট শক্তি, পরে আবার দেখো ডাব্লিউ প্রাইম বাই টি, ডাব্লিউ বাই টি ইন্টু 100%, পি প্রাইম বাই পি ইন্টু 100%। পি প্রাইম হলো লব্য কার্যকর ক্ষমতা, পি হলো মোট প্রদত্ত ক্ষমতা। লিখে নাও, আমি কথা বলে দিচ্ছি। তোমাদেরকে লেখা শেষ? লেখা জি শেষ? স্যার। ঠিক আছে, এবার খেয়াল করো, কর্মদক্ষতা কাকে বলে? কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। আবার বলে দিচ্ছি, কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? শতকরা। শতকরা প্রকাশ করা হয়। এইটা দিয়ে সংজ্ঞা দিলাম। এবার এইটা থেকে আবার দেখো, যদি উভয় পক্ষকে অর্থাৎ উপরে নিচে টি দিয়ে ভাগ করি, তাহলে উপরে হবে পি প্রাইম, নিচে হবে পি। উপরে ডাব্লিউ বাই টি, পি প্রাইম লেখা যায় না? ইয়েস স্যার। জি স্যার। ডাব্লিউ বাই টি এটাকে পি লেখা যায়। তাহলে এটা দিয়ে যদি সংজ্ঞা দিই তাহলে কি হবে? লব্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়। বলো, কর্মদক্ষতা পারবা? বলো বলো। ইয়েস স্যার। স্যার এখানে মোট ব্যয়িত শক্তি বলতে কোনটাকে বোঝায় তাহলে? ডাব্লিউ প্রাইমটাকে? ডাব্লিউ প্রাইমটাকে, যেটা ব্যয় করছে ওটা। এটা কি স্যার সবাইকে স্যার ক্ষমতা দিয়ে দিব? সংজ্ঞা যে কোনোটা দিয়ে দিতে পারো, কর্মদক্ষতার সংজ্ঞা তোমাদের আসবে না। কর্মদক্ষতা দিয়ে আমি এখন একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখে রাখবে, কারণ সেটা অবজেক্টিভে আসবে, মানে সিকিউতে আসতে পারে। কর্মদক্ষতা আসলে কিছুই না, ছোট্ট একটা সমীকরণ। এটা কর্মদক্ষতা হচ্ছে কার্যকর ক্ষমতার প্রদত্ত ক্ষমতার অনুপাত। এখন এই জায়গায় যদি কর্মদক্ষতার মান দেওয়া থাকে 70% কর্মদক্ষতা,
তাহলে সেই জায়গা থেকে কার্যকর ক্ষমতাটা বের করে নিতে হয়। আমি একটা অঙ্ক করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ইয়েস স্যার। এখনই একটা অঙ্ক দিচ্ছি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। সমীকরণগুলো আমি দেখাই দিলাম। এটা জাস্ট একটা ছোট্ট সমীকরণ ছিল, এটা আসলে প্রথমে দেখানো উচিত ছিল আমার, আমি দেখাইনি। একটি ক্রেন মার্কারের কালি শেষ, দাঁড়াও নতুন মার্কার দিয়ে লিখি। একটি ক্রেন 10,000 কেজি ভরের বস্তুকে 3.2 মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলতে পারে। এর কর্মদক্ষতা 60% হলে ক্ষমতা কত? একটু লিখে নাও। একটি ক্রেন, দুইবার ক্রেন লিখছি। একটি ক্রেন 10,000 কেজি ভরের বস্তুকে 3.2 মিটার পার সেকেন্ড বেগে উপরে তুলতে পারে। এর কর্মদক্ষতা 60% হলে ক্ষমতা কত? কর্মদক্ষতা 60% হলে ক্ষমতা কত? এখানে যে ক্ষমতার কথা বলা হচ্ছে, সেই ক্ষমতাটা কোন ক্ষমতা সেটা আমাদের বলতে হবে। এটা পি। এটা হলো পি। আর যেটা কাজে লাগায়, এই যে এটা হলো কাজে লাগাচ্ছে, ওটা হলো কার্যকর ক্ষমতা। যেটা কাজে লাগাচ্ছে সেটা কি ক্ষমতা? কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা। ওকে, এখানে কি কি দেওয়া আছে আমি দেখি। এখানে এম দেওয়া আছে 10,000 কেজি, ভি দেওয়া আছে 3.2 মিটার পার সেকেন্ড, কর্মদক্ষতা ইটা দেওয়া আছে 60%, পি হচ্ছে হোয়াট? আমরা লিখবো, আমরা জানি পি প্রাইম ইজ ইকুয়াল টু এমজিভি। জানো নাকি এমজিভি? ইয়েস স্যার। এমজি এইচ/টি, এইচ/টি কে ভি লেখা যায়। ওকে, এটা হলো যতটুকু কাজে লাগায় সেটা হলো কার্যকর ক্ষমতা। 10,000 ইন্টু 9.8 ইন্টু 3.2, বলতো পি প্রাইমের মান কত হয়? তো 31,360। 31,360 ওয়াট। এবার এখানে হচ্ছে 60%, 31,360 ডিভাইডেড বাই পি ইন্টু 100%। সহজ নিয়ম যেটা, সেটা হলো 100 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া। 100 দিয়ে এটাকে ভাগ করলে 0.6। এখানে পি ইজ ইকুয়াল টু 31,360 ডিভাইডেড বাই 0.6। বলতো পি এর মান কত হয়? 52266.67। 522.67 ওয়াট, মানে হচ্ছে 52.267 কিলোওয়াট। এত 52.267 কিলোওয়াট ক্ষমতার ক্রেন। বলো এইবার বুঝেছো কিনা কর্মদক্ষতা? জি স্যার। কর্মদক্ষতা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? এই অধ্যায়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আর ওই যে সম্প্রসারিত কাজের ওই জায়গার সূত্রগুলো।
সম্প্রসারিত কি কি বলো তো, কোনো একটা জায়গায় বলো কত নাম্বার পেজ বা কি। স্যার ওটা তো তপন স্যারের বইয়ের। তপন স্যারের বইয়ের সম্প্রসারিত। আচ্ছা আমি তাহলে ওইটা আগামী ক্লাসে তোমাদের প্রথম দিকে 5-10 মিনিট সময় দিয়ে ওটা সলভ করে দিব। তপন স্যারের বইটা আমি আগামী ক্লাসে জোগাড় করে রাখবো, ঠিক আছে? স্যার আগামী ক্লাসে স্যার এই অধ্যায় সম্পর্কে কিছু কোশ্চেন করা যায় না স্যার? অধ্যায়টা খুব বেশি কোশ্চেনগুলো একটু ভালো করে সলভ পড়া করিয়ে হয়নি। দেবো। কোশ্চেন গুলো তো আজকেই করার কথা, আজকে করো নাই? স্যার আজকে তো চ্যাপ্টার শেষ হলো। ও আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের সুযোগ দিব শুরুর দিকে, আর পরে আমরা নতুন অধ্যায় আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরু করে দিব আগামী ক্লাসে, আশা করা যায়। স্যার একটা প্রশ্ন আমরা ছিল। আজকে একটা প্রশ্ন করে ফেলো। আজকে ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভিতর 10 সেন্টিমিটার ঢুকে যায়, মাটির গড় হ্যাঁ। প্রতিরোধ বল নির্ণয় করো। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এটাও একটা সমস্যা, লাইনটা মনে হয় এখনই কেটে যাবে। আজকে স্টুডেন্ট কমে গেছে, এই প্রশ্নটা রাখো, এই প্রশ্নটা আগামী ক্লাসে আমি বুঝিয়ে দিব, মানে এটাও বুঝিয়ে দিব। কাজ শক্তি উপপাদ্যটা তো করানি। কাজ শক্তি উপপাদ্য, ওকে, যত সমস্যা আছে সকল সমস্যা দেখব, ঠিক আছে? আজকে ওই যে স্টুডেন্ট কমে যাচ্ছে, তাদের পড়া আছে কিনা আমি জানি না, কিন্তু কমে যাচ্ছে কেন? আগামী ক্লাসে তোমাদের যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা শেষ